সাকিব থাকলে ওদের পক্ষে স্পন্সরশিপ পাওয়াটা যতটা সহজ হয় দলে থাকলে, সাকিব না থাকলে সেটা হয় না। একজন জ্যাক ক্যালিস হওয়া, একজন সাকিব আল হাসান হওয়া, একজন আয়ান প্রথম হওয়া এত সহজ ব্যাপার নয়। না, সেইভাবে নিয়েছি বলতে পারবো না, বাট অনেকের মতোই আমিও চাই যে ওর মতো একজন খেলোয়াড় দেশের মাটিতে খেলা শেষ করবে। এটা এক ধরনের একটা কালচারাল ব্যাপার আছে এর সাথে। বাট আনফর্চুনেটলি অনিবার্য কারণবশত সেটা হয়তো এই মুহূর্তে সেই সম্ভাবনা দেখছি না, যদিও আমি সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। কারণ ক্রিকেট বোর্ড বলেছে যে তারা যে ধরনের সিকিউরিটি সাকিব চাচ্ছে, যে ধরনের নিরাপত্তা সাকিব চাচ্ছে, সেটা ক্রিকেট বোর্ডের পক্ষে হয়তো স্বাভাবিকভাবে দেওয়া সম্ভব না। কিন্তু এখনও জানি সরকার হয়তো ভিন্নভাবে ভাবতেও পারে এবং সেটার জন্য অপেক্ষা করতে হবে ফাইনালি সরকারের সিদ্ধান্ত কী হয়, সেখানে তারা কী ধরনের স্ট্যান্ড নেয়। যে কোনো স্ট্যান্ডই হতে পারে এবং যে কোনো খাতেই সেটা যৌক্তিকতা আছে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। যদি সরকার বলে যে না, ওকে সেই নিরাপত্তা দেওয়া সম্ভব না, সেটাও যুক্তিসঙ্গত হবে। আবার সরকার যদি বলে না, তার মতো একজন খেলোয়াড়কে আমরা সেই রেসপেক্টটা দিতে চাই, সেভাবেই তার বিদায়টা হোক আমরা চাই, সেটাও যুক্তিসঙ্গত। সো যে কোনোটাই হতে পারে। ইমিডিয়েটলি কমবে না। বাংলাদেশ ক্রিকেট একটা জায়গায় এসছে এবং সাকিবের সেখানে একটা অবদান তো ডেফিনেটলি আছে। শুধু সাকিব না, আরও অনেকেরই আছে। বাট আমরা বুঝি যে সাকিবের ব্র্যান্ড ভ্যালুটা আলাদা। কারণ রিসেন্টলি আমার সাথে কিছু ফ্র্যাঞ্চাইজির সাথে কথা হয়েছে এবং তারা আমাকে বলেছে সাকিব থাকলে ওদের পক্ষে স্পন্সরশিপ পাওয়াটা যতটা সহজ হয় দলে থাকলে, সাকিব না থাকলে সেটা হয় না। সো এতেই বোঝা যায় যে সাকিবের ব্র্যান্ড ভ্যালুটা কতটুকু। সো আমার মনে হয় ইমিডিয়েটলি যে আমরা ক্ষতিগ্রস্ত হবো তা নয়, কিন্তু আমরা যদি পারফরমেন্সটাকে ধরে রাখতে না পারি, ভালো খেলতে না পারি, সেক্ষেত্রে দলের ব্র্যান্ড ভ্যালুতে কমবে অবশ্যই। বাট আমরা নিশ্চয়ই আশা করবো যে সাকিবের রিপ্লেসমেন্ট হিসেবে যে আসবে সে সাকিবের মানটা ধরে রাখার চেষ্টা করবে এবং সেইভাবে বাংলাদেশ দলের মানটাও ধরে রাখার চেষ্টা করবে। অসম্ভব তো বলবো না, বাট এটা মনে রাখতে হবে যে হি ইজ নাম্বার ওয়ান। বহু বছর ধরে পৃথিবীর সেরা খেলোয়াড়দের মধ্যে একজন। তো সেই রিপ্লেসমেন্টটা পাওয়াটা সহজ হবে না, এটাই স্বাভাবিক। খুব সহজ যদি হয়ে যেত তাহলে সাকিবকে নিয়ে আমরা এতটা আলোচনা করতাম না, কিন্তু খুব সহজ না। এই জন্য বোধহয় নিশ্চিত করে বলাটা খুব মুশকিল যে তার জায়গাটা যে নেবে সে কেমন করবে। এখন যাদেরকে আমরা অলরাউন্ডার হিসেবে দেখি তারা কিন্তু সেই চাপটা তাদের নিতে হয় না, রেগুলার তাদের পারফরমেন্সের দিকে আমরা তাকিয়ে থাকি না। কিন্তু যখন সেই রোলটা নিবে, সেই জুতোটা পায়ে দেবে, তখন তারা কিভাবে সেটাকে, সেই যুদ্ধটা কিভাবে করে সেটা আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি মিরাজ ভালো খেলছে, কিন্তু মিরাজ সেই জায়গাটায় যেতে পারবে কি না, সেই দায়িত্বটা নিতে পারবে কি না, সেই বোঝাটা বইতে পারবে কি না, সেটা আমাদের অপেক্ষা করতে হবে জানার জন্য, দেখার জন্য। শেখ মেহেদী অ্যাজ এ বোলার ডেফিনেটলি প্রমাণ করেছে যে ও যোগ্যতা রাখে আন্তর্জাতিক ম্যাচ খেলার, কনসিস্টেন্সিও দেখিয়েছে। বাট সাকিবের রোলটা প্লে করা ব্যাটসম্যান এবং বোলার হিসেবে দুটো মিলিয়ে আমার মনে হয় না সেই জায়গাটা আমরা ওকে এই মুহূর্তে দিতে পারি। ওকে অনেক দূর যেতে হবে, যদি সেই জায়গাটা পেতে চায় তাহলে অনেক দূর যেতে হবে। আমরা আসলে বোধহয় একটু ভুল করে ফেলছি। কেউ একদিন রান করলো, কেউ একদিন উইকেট নিল, এটা দিয়েই বোধহয় আমরা তুলনা করে ফেলছি সাকিব আল হাসানের সাথে। এটা বোধহয় ঠিক না। কারণ এত বছর ধরে এত রান করা, এত উইকেট নেওয়া এবং দলের কি ফিগার হিসাবে পারফর্ম করাটা এক জিনিস, বিচ্ছিন্নভাবে কখনো এরকম কখনো সেরকম পারফর্ম করা সেটা ভিন্ন জিনিস। কিন্তু সো ওটা আমাদের বুঝতে হবে। কিন্তু তবে ডেফিনেটলি আমরা চাইবো যদি যে কেউ হোক যদি সাকিবের মতো পারফর্ম করতে পারে বা তার কাছাকাছি পারফর্ম করতে পারে সেটা খুব ভালো হবে। কিন্তু আমার মনে হয় যে আমাদেরকে অপেক্ষা করতে হবে সেরকম একজন অলরাউন্ডার জন্য যে সমান তালে ব্যাটিং এবং বোলিং করতে পারে। সে চাইলে শুধু ব্যাটিং দিয়েই দলে আসতে পারে, সে চাইলে শুধু বোলিং দিয়েই বলে আসতে পারে, এমন একজন খেলোয়াড়ের অপেক্ষা আমাদের করতে হবে। বাংলাদেশ, আমার মনে হয় বাংলাদেশ ভারতের পথ অনুসরণ করবে। ওদের হয়তো অন্য পরিকল্পনা আছে, ওখানে বোধহয় ওরা অস্ট্রেলিয়ার সাথে একটা সিরিজের অপেক্ষা আছে, সেখানে হয়তো কিছু খেলোয়াড়দেরকে হয়তো সরিয়ে রাখা হয়েছে, বিশ্রামে রাখা হয়েছে এবং আমরা জানি ওদের সেকেন্ড স্ট্রিং প্লেয়াররাও যথেষ্ট মানসম্পন্ন। আমাদের ক্ষেত্রে হয়তো সেটা প্রযোজ্য না। আমাদের দলে হয়তো আমরা অনেক নতুন খেলোয়াড়কে অ্যাড করব যারা এই টেস্ট সিরিজে নেই, যারা টি-20 স্পেশালিস্ট হিসেবে যারা স্বীকৃতি পাচ্ছে আমাদের এখানে। এমন বেশ কিছু খেলোয়াড় যুক্ত হবে টি-20 সিরিজ যখন শুরু হবে। সো আমার মনে হয় আমরা পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে যাব। না, একটা স্ট্রেস তো আছে। স্ট্রেস কিন্তু এটা নয় যে তার আগেস্টে মামলা হয়েছে, স্ট্রেস কিন্তু এটা নয় কী হবে সে কি ওসব না। কিন্তু স্ট্রেস হচ্ছে যে ও ক্রিকেটটা যেভাবে খেলতো সেভাবে খেলতে পারছে না। একজন শিল্পী যে সারা জীবন ধরে ছবি এঁকেছে এবং খুব চমৎকার সব ছবি এঁকেছে, হঠাৎ করে তার যদি ছবি আঁকাটা আমরা বন্ধ করে দিই বা কোনো কারণে সে যদি ছবিটা আঁকতে না পারে,
তাহলে তার ভেতরটা কেমন করতে পারে আমার মনে হয় সেটার সাথে বোধহয় আমরা তুলনা করতে পারি যে সাকিবের এখন মানসিক অবস্থা কী হতে পারে। না অবশ্যই মানে আমরা হয়তো বাইরে থেকে এটা বুঝতে পারি না, বাট ওর খেলার ব্যাপারে নিবেদনটা কিন্তু এই জন্য না যে ওকে অনেক রান করতে হবে, প্রমাণ করতে হবে। ওটা বললাম না, একজন শিল্পী ওই মাপের শিল্পী কারোর জন্য ছবি আঁকে না, কিন্তু নিজের জন্য ছবি আঁকে। সো ছবিটা কার পছন্দ হবে কার পছন্দ হবে না এটাও তার কাছে খুব গুরুত্বপূর্ণ না, তার নিজের কাছে পছন্দ হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। সো অনেক সময় হয় যে ছবি আঁকলাম তো পছন্দ হলো না, হয়তো আমরা কাগজটাকে দুমড়ি মুচড়ে ডাস্টবিনে ফেলে দিলাম, আবার নতুন করে আঁকা শুরু করলাম। সাকিবের জীবনে এমন অনেক হয়েছে, কিন্তু অনেকে নিশ্চয়ই হয়তো সে খেলেছে গিয়ে হয়তো আফসোস করেছে এটা এইভাবে না হলেই হতো। আবার অনেক সময় আমি এখন যখন বুঝি যে ওর মধ্যে দারুণ পারফর্ম করার একটা ক্ষুধা ওর মধ্যে আছে, সেটাই জন্য না যে সবাইকে দেখাতে হবে। আমার মানে নিজের কাছে একটা প্রমাণ করার একটা 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 ব্যাপার থাকেই, কিন্তু যারা ওই মাপের পারফর্মার তাদের ক্ষেত্রে ওটা থাকে এবং ওর মধ্যেও আছে। আমরা যে ব্যাটিংটা ওকে করতে দেখেছি, আমি বারবার বলি যে রিসেন্টলি প্রথম টেস্টে ওর যে ব্যাটিংটা দেখেছি, এমন ব্যাটিং আমি ওর অনেকদিন দেখিনি। যদিও এটা বড় ইনিংস ছিল না, কিন্তু ও যেভাবে কন্ট্রোল করেছে, যে অবস্থায় আমাদের দল ছিল এবং যে দলের বিরুদ্ধে আমরা খেলছিলাম সেখানে ও যেভাবে ব্যাটিংটা করেছিল, আমার মনে হয় যে এখন ও চাইলে আরও অনেক দিন ব্যাটিং করতে পারে। না তেমন আলোচনা হয়নি, বাট এটা দৃষ্টিগোচর হয়েছে অবশ্যই, এবং এগুলো দেশের ভাবমূর্তিকে দারুণভাবে ক্ষুণ্ণ করে। কিন্তু আমাদের দেশের যারা ক্রিকেট ফ্যান তারা কতটা একদিক থেকে ফ্যানাটিকও বটে, আবার আরেক দিক থেকে ক্রিকেট বোঝে এবং সত্যিকার অর্থে বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট করে অ্যাজ এ হোল, এবং সেখানে বোধহয় আমাদের সম্পর্কে একটা ভুল ধারণা জন্মাতে পারে কিন্তু বাইরের মানুষের, যেটা জন্য মোটেই ভালো না। সো ক্রিকেট শুধু একটা খেলা না, এটা দিয়ে পুরো একটা দেশকে রিফ্লেক্ট করে, কিন্তু শুধু খেলোয়াড় যারা খেলে তারা না, যারা খেলা দেখে, যারা খেলা অনুসরণ করে, যারা লিখে, সাংবাদিক বলি বা সব ক্ষেত্রে মানুষই কিন্তু এটাকে প্রজেক্ট করে। তো ওখানে এরকম একটা ঘটনা, আমরা হয়তো বিচ্ছিন্ন ঘটনা বলে এটাকে পাশ কাটিয়ে যেতে পারি, কিন্তু আমার কাছে মনে হয় না এটা বিচ্ছিন্ন ঘটনা। নিশ্চয়ই এইসব ব্যাপার যেন ভবিষ্যতে না ঘটে এই ব্যাপারটা দেখতে হবে, এবং দায়টা ক্রিকেট বোর্ডেরও আছে এখানে। আমি নিশ্চিত যে ক্রিকেট বোর্ডও এ ব্যাপার কিছু করবে। আছে, ভালো খেলার পসিবিলিটি আছে। আমার মনে হয় যে টি-20-তে রিসেন্টলি আমরা একটু করে ভালো খেলা শুরু করেছি। আমাদের শক্তি জায়গাতে কিন্তু এখনও আমাদের বোলিংটা, আমাদের বোলিংয়ের বিপক্ষে একটা সময় যখন হতো যে বিপক্ষ দল এমন একটা স্কোর দাঁড় করাতো যেটা আমাদের জন্য চেঞ্জ করাটা ডিফিকাল্ট হয়ে যেত, কিংবা আমরা যদি প্রথমে ব্যাটিং করে একটা রিজনেবল স্কোর করতাম সেটাকে আটকে রাখার মতো বোলিং শক্তি আমাদের ছিল না। বাট এখন বোধহয় আমাদের পেসারটা একটা যথেষ্ট সমৃদ্ধ হয়েছে, রিশাদের ইনক্লুশনটা আমাদেরকে আরও বেশি সাহসী করেছে। সো বিপক্ষ দলের ব্যাটিংকে যথেষ্ট চিন্তাভাবনা করে ব্যাটিং করতে হয়। সো ওইটা আমাদের মার্জিনটাকে একটু কমিয়ে এনেছে আমাদের সাথে বিপক্ষ দলের, এমনকি বড় দলের ক্ষেত্রে মার্জিনটা একটু কমিয়ে এনেছে। ব্যাটসম্যানরা রিসেন্টলি ভালো কিছু ব্যাটসম্যান ফর্ম দেখিয়েছে, যদি তারা ভালো খেলতে পারে, কি ব্যাটসম্যান যারা আছে তারা যদি পারফর্ম করতে পারে, আমার মানে যে আমরা কম্পিটিটিভ হতে পারবো। হার জিতের ব্যাপারটা বলাটা খুব মুশকিল, ভারত এখনও হয়তো ফেভারিট টিম হিসেবেই থাকবে, কিন্তু ঠিক আগে থেকে বলে দেওয়াটা খুব মুশকিল হয়ে যাবে কিন্তু এখন যে ভারতই জিতে যাবে। এটা মনে হয় সবচাইতে বেশি ভোগাবে নির্বাচকদের, কারণ এতদিন তারা যেভাবে দল নির্বাচন করতে অভ্যস্ত, তার থেকে বেরিয়ে আসতে হবে তাদেরকে। সো হয়তো আমরা একটা বলার কম নিয়ে খেলবো কিংবা একটা ব্যাটার কম নিয়ে খেলবো, এটার সাথে অভ্যস্ত হতে একটু সময় লাগবে, বাট হতে হবে। আমার মনে হয় যে ওই চিন্তাটা আমরা যদি ধরে রাখি, সাকিবকে ছাড়া আমরা কেমন করে আগাবো, এই চিন্তাটা ধরে রাখি, তাহলে এগোনোটা খুব কঠিন হয়ে যাবে মনে হয়। সাকিব যেই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছে ও আর খেলবে না টি-20, আমার মানে আমাদেরকে সামনেই ভাবতে হবে, পিছনে আর না। হতে পারে যে ও থাকলে ভালো হতো, কিন্তু সেই চিন্তাতে আঁকড়ে ধরে রাখি আমরা, সামনে এগোনোটা মুশকিল হবে। তার জায়গায় যে আসবে আমাদের উচিত হবে তাকেই সাহস জোগানো, সেই যেন সাকিবের অভাবটা পূরণ করতে পারে, বা পুরো দল মিলে যেন সাকিবের অভাবটা পূরণ করতে পারে, সেদিকে আমাদের ফোকাস করা উচিত হবে। কী মনে করেছে আমি জানি না। আমি আবারও বলি, এগুলো মানে সাকিবের রিপ্লেসমেন্টটা আমরা যদি এভাবে ধরে নিই, কেউ একদিন একটা 100 মেরেছে, কেউ একদিন একটা 5 উইকেট পেয়েছে, তার পরের দিনে ধরে নিই হ্যাঁ পেয়ে গেছি ইউরেকা, ব্যাপারটা এত সহজ না। হ্যাঁ, একজন জ্যাক ক্যালিস হওয়া, একজন সাকিব আল হাসান হওয়া, একজন আয়ান বোথাম হওয়া এত সহজ ব্যাপার নয়। সো আমরা ধরে নিই যে একজন এরকম করেছে বলেই তা নয়। আমি জানি না সাকিবের জায়গায় সাকিবের পাশেও দাঁড়াতে পারবে কি না, বাট আমার মনে হয় এই মুহূর্তে ও একটা অপশন যাকে নিয়ে আমরা হয়তো ভাবতে পারি কিছুটা হলেও ওই রোলটা প্লে করতে পারবে। আমি যেটা বলছি যে আমরা যদি সাকিবে আটকে থাকি, সাকিবের মতো হলো কি হলো না ওটা নিয়ে বসে থাকি এবং তার সাথে তুলনা করতে থাকি ক্রমাগত, নতুন যে আসবে তার জন্য ব্যাপারটা খুব কঠিন হয়ে যাবে। কিন্তু তাকে তার মতো করেই খেলতে দিতে হবে। কিন্তু মিরাজ যদি সাকিবের জায়গায় খেলে, ও মিরাজ হয়ে খেলুক,
কারোর সাথে তুলনা না করাই ভালো, তাহলে বোধহয় ওর সবচেয়ে ভালো খেলাটা খেলতে পারবে। এবং খেলতে খেলতে কোনোদিন যদি সাকিবের মতো হতে পারে খুব ভালো, কোনোদিন তার চাইতেও ভালো হয়ে যায়, নাথিং বেটার দেন দ্যাট। বাট এখন ওকে মিরাজের মতোই খেলতে দেওয়া উচিত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.